শোনো ভাই, অনেক তো হলো, এবার দুজনকে রাখা মুশকিল হয়ে যাচ্ছে তো। একদমই, দিনে দিনে খরচা বাড়ছে, বাজার দর তো আগুন, তার উপর যদি সংসারে অতিরিক্ত দুজন থাকে তাহলে তো হয়ে গেল মুশকিল। কিন্তু কিভাবে এই বোঝাকে ঘাড় থেকে নামাবি তা নিয়ে ভেবেছিস কি কিছু? না, কিছুই তো মাথায় আসছে না। শোন, এখন বিষয় সম্পত্তি সবই আমাদের, তাই বুড়ো বুড়ি থাকলেই বা কি আর না থাকলেই বা কি, বরং থাকলে আরো চাপ, তাই না? তা কোনো উপায় কি ভেবেছো? হ্যাঁ, তা একটা ভেবেছি বটে। পঞ্চায়েত প্রধানকে সব বলেছি, ও বলেছে সব রকমের সাহায্য করবে, দুজনকেই গ্রাম ছাড়া করে ছাড়বে, বদলে ওকে কিছু পয়সা কড়ি দিতে হবে। কিন্তু ও করবে কি করে? শোনো, আজ থেকে বহু বছর আগে গুপি চোরকে আব্বা খুব মার মেরেছিল, কারণ ও গরিব মাধুর ছাগল চুরি করেছিল। ওই ব্যাপারটাই তোলা হবে পঞ্চায়েতের সভায়। কিন্তু পঞ্চায়েতে অভিযোগ করবে কে? গুপি চোর তো কবে মরে ভূত হয়ে গেছে। আরে সেটা প্রধান দেখে নেবে। গুপি চোরের ছেলেকে টাকা খাইয়ে অলরেডি অভিযোগ জমা করে নিয়েছে, এবার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু দাদা, শাস্তি হলে তো আব্বুর হাত থেকে রেহাই পাবো, কিন্তু আম্মুর ব্যাপারটা কি হবে? ওরে পাগল, তুই সেই বোকাকে বোকাই রয়ে গেলি। শোন, আম্মুকে এখনো চিনলি না? আব্বু শাস্তি পেলে আম্মু সেই শাস্তি নিজে থেকেই গ্রহণ করবে। আর এই দেখ, এটি প্রধানের সমন, শোন তবে মন দিয়ে প্রধানের পুরো পরিকল্পনাটা। আব্বু, তোমার জ্বালায় কি গায়ে থাকাই এবার দায় হয়ে উঠবে? কেন বাবা, কি হয়েছে? নিজেই পড়ে নাও। পঞ্চায়েত থেকে এসেছে, কম বয়সে নায়ক হতে গিয়ে নিরীহ চোরকে পিটিয়ে গ্রাম ছাড়া করেছিলে, এবার বোঝো ঠেলা। তার অসহায় ছেলে তোমার নামে নালিশ জানিয়েছে। সে তো 20 বছর আগেকার কথা, এত বছর বাদে নালিশ করলো কেন? তখন গুপির ছেলের বয়স ছিল 6। সেই চোরে ছেলে কি জিজ্ঞাসা করো, আমরা কি জানি? এখন হয়তো তোমাদের জন্য আমাদেরকেও গ্রাম ছাড়া হতে হবে। ও তুমি কোনো চিন্তা করো না গো, তোমার 2 ছেলে আছে, হয়তো সমনটা হাতে পেয়ে ওরা ঘাবড়ে গেছে, কিন্তু চিন্তা করো না তুমি, ওদের জন্য তুমি এত কিছু করেছো, ওরা ঠিক কিছু একটা করবেই। বাদী এবং বিবাদীদের কথা শুনবার পর পঞ্চায়েত এটা বুঝেছে যে হোসেনের হাতে মার খেয়ে গুপি চোর ভয়ে গ্রাম ছেড়ে পালায়, ফলে গুপির ছেলের শৈশব খুবই কষ্টে কাটে। যদি হোসেন গুপিকে মারধর না করত, তাহলে গুপি গ্রাম ছেড়েও যেত না, আর গুপির ছেলেকে শৈশবে এত কষ্টও করতে হতো না। তাই এই পঞ্চায়েত হোসেনকে দোষী সাব্যস্ত করে গুপির ছেলে টুপিকে 20,000 টাকা জরিমানা করছে, এবং তা 2 দিনের মধ্যেই টুপিকে দিতে হবে। আমি জানি না আমি ভুল করেছিলাম না ঠিক করেছিলাম, তবে কথা না বাড়িয়ে আমি এ শাস্তি মাথা পেতে নিলাম। বাবারা, তোরা একটু জরিমানার ব্যবস্থাটা করে দে। আমরা করে দেবো মানে? তুমি অপরাধ করেছো, তুমি বোঝো। আব্বা, মনে পড়ে ছোটবেলায় তুমি আমাদের শিখিয়েছিলে দোষ করলে শাস্তি পেতে হবে, তো দোষও যখন তুমি করেছো তাই জরিমানাও তুমিই দেবে। শোনো হোসেন, টাকা কোথা থেকে দেবে সে তোমার ব্যাপার, তবে যদি 2 দিনের মধ্যে জরিমানার টাকা না দিতে পারো, তাহলে তোমায় গ্রাম থেকে নির্বাসিত করা হবে। প্রধান, আমার একটা আর্জি আছে, আমার স্বামী যেখানে থাকবে আমিও সেইখানেই থাকতে চাই। সে তোমার আর তোমার স্বামীর ব্যাপার, পঞ্চায়েত এ ব্যাপারে কিচ্ছু বলতে পারে না। আজকের মতো সভা ভঙ্গ হলো। হ্যাঁ, কি বলেছিলাম দেখলি তো? আমি না, এখানে কেউ থাকে না বোধহয়। আজ থেকে এটাই আমাদের বাড়ি হোক। তুমি পোঁটলা থেকে সব বের করে ঘর পরিষ্কার করো। আমি দেখি কাছাকাছি কোনো পুকুর থাকলে 2টো মাছ ধরে আনি। ছোট পুঁটুলিতে চাল আছে। আশেপাশে কোথাও কোনো পুকুর পেলাম না গো।
কোথায় তুমি? চিন্তা নেই গো, আজ আর মাছ ভাত নয়, মাংস ভাত হবে। মাংস কোথায় পেলে? ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি একটা তাজা মুরগি মরে পড়ে আছে, বোধহয় কোনো জানোয়ার এনে ফেলে রেখেছে, পরে এসে নিয়ে যেত। তুমি ঠিকঠাক দেখে নিয়েছো তো? সব ঠিক আছে, তুমি ভেতরে এসে খেতে বসো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ইচ্ছাধারী রায়বাঘ, কঠোর সাধনার মাধ্যমে ব্যাঘ্র শ্রেষ্ঠ হয়েছি। তাই অন্তর্দৃষ্টি দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখতে পাই। কুরুচিকর স্বাদযুক্ত মনুষ্য মাংস আমি খাই না, তবে হ্যাঁ, রান্না করা মাংস চলে। বনে যেতে যেতে হঠাৎ করে অতি সুস্বাদু মাংস রান্নার গন্ধ নাকে এলো। আহা, কি সুগন্ধ! তা জেলে বুড়ো, দেবে নাকি একটু তোমার জেলের বাড়ির মাংস ভাত খেতে? না করতে পারো তুমি, সে অধিকার তোমার আছে। আপনার মতো মহান আত্মাকে কিছু খাওয়াতে পারলে তো ধন্য হব। আর এই কুটির আমাদের নয়, এই এক পরিত্যক্ত কুটির। আমরা গৃহহীন, এখানে আশ্রয় নিয়েছি মাত্র। আমি সব জানি, বললাম না আমি অন্তর্যামী। আমি এ জঙ্গলের অধিপতি, আর এ কুটির আমার তৈরি। কিন্তু তোমাদের সততা দেখে আমি প্রসন্ন হয়েছি। চলো জেলে, তোমার অসুবিধা না থাকলে তোমার বউ যা রেঁধেছে তা ভাগ করে খেয়ে নি। জেলে, ফিরে যাও তোমার গ্রামে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা কি করে সম্ভব? আমাদের পাশে কেউ নেই যে। বললাম তো, আমি সব জানি, সবই বুঝি। যাও, ফিরে যাও নিজের গায়ে। শুধু মাথায় রেখো, অন্যায়ের সাথে কখনো আপোষ করো না। তা সে অন্যায় যতই তোমার আপন কেউ করুক না কেন, তাকে ক্ষমা করো না। হোসেন চাচা, ক্ষমা করো আমাকে। আরে কি হয়েছে বলবে তো? চাচা চাচা, তোমার ছেলেরা তোমাদের বোঝা ভাবে, তাই তোমাদের দায় ঘাড় থেকে নামাতে আমার সাথে আর এই টুপির সাথে ষড়যন্ত্র করেছিল। ক্ষমা করো চাচা, ক্ষমা করো। তোমার বড় ছেলে আমায় 2000 টাকা হাতে গুঁজে তোমার নামে পঞ্চায়েতে অভিযোগ করতে বলে। আর আগে থেকেই আমায় 1000-5 টাকা দিয়ে রেখেছিল, যাতে বিচারে তোমাকে দোষী সাব্যস্ত করে গ্রাম ছাড়া করতে পারি। সবই আমার করা পাপ, তাই এসব কথা এখন বলছই বা কেন? আর ওদের ওভাবে দড়ি দিয়ে বেঁধেই বা রেখেছো কেন? আমাদের মানুষ চিনতে ভুল হয়ে গেছিল গো। হ্যাঁ, তাই জীবনে আর এমন ভুল কখনো করব না গো চাচা। আব্বা আব্বা, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও আব্বা, ক্ষমা করে দাও এবারের মতো। আমি ক্ষমা করবার কে বাপজান? এমন কথা বলবেন না চাচা, আপনার ক্ষমতা বিশাল, তা না হলে এমন কি কখনো হয়? ঠিক তাই গো চাচা, ঠিক তাই। বাছা, তোমরা কি বললেই কিছুই তো বুঝতে পারছি না। চাচি, তুমি জানো কি তোমার স্বামী কত বড় মহাপুরুষ? হ্যাঁ গো, এরা কি বলছে তখন থেকে, কি যে হচ্ছে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তা বাবা, তোদের মনে মনে এই ছিল? বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে হলে সোজাসুজি বলতে পারতিস, এমনি এমনি চলে যেতাম। আমাদের মান সম্মান খোয়ানোর এই নাটক করলি কেন? আমি 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 কিছুই করিনি, সব ভাইজানের পরিকল্পনা ছিল। ওই ভাইজানের এই যে এর সঙ্গ তো দিয়েছিলিস তুই। চাচা, কাল রাতে যখন অঘরে ঘুমাচ্ছি, তখন হঠাৎ বুকের উপর একটা চাপ অনুভব করি। ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখি বুকের উপর একটা বাঘ বসে আছে। উরি বাবা, আমি তখন ভয়ে প্রায় আত্মরা। বাঘ হঠাৎ কোত্থেকে বলে উঠলো,
হোসেনের মতো ভালো মানুষের সাথে তুই সঠতা করেছিস। যদি তোর প্রায়শ্চিত্ত কালকের মধ্যে না করেছিস, তাহলে কাল ফিরে এসে মন্টু ছিঁড়ে নিয়ে যাব। ব্যাস, বাঘ হাওয়ার সাথে মিলিয়ে গেল। আমার ঘুমটাও ভেঙে গেল। প্রথমে ভেবেছিলাম দুঃস্বপ্ন, তবু আজ সকালে প্রধানকে এসে বললাম। হ্যাঁ, সব শুনে তো আমার চোখ ছানা বড়া হয়ে গেল। কাল রাতেও ঠিক এমন ভাবেই আমার ছাতিতেও বাঘ বসেছিল। ও বাবা, এখনো বুকটা ব্যথা। আর বাঘ মানুষের মতো কথা বলছিল। আমায় বলে গেছে, যদি চাচা তোমার প্রতি সদ্বিচার না করি, তাহলে আজকে রাতে এসে আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাবে। সেই থেকে আমরা পাগলের মতো ভেবে যাচ্ছি যে তোমায় কোথায় পাবো। তোমারই অকর্মণ্য ছেলেগুলো কোনো খোঁজ খবর দিতে পারছিল না। ওপরওয়ালার অসীম কৃপা যে তোমরা ফিরে এসেছো। এখন বলো, কি শাস্তি দেব তোমার এই দুই নির্বোধ কৃতজ্ঞহীন ছেলেকে? তুমি বলো। আব্বা, আব্বা, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও আব্বা। আমরা তোমারই সন্তান। আব্বা, ক্ষমা করে দাও আম্মু। আম্মু বলো না আব্বাকে। বাবারা, এটা ঠিক যে তোমরা আমাদেরই সন্তান, কিন্তু তোমরা সন্তান হিসেবে যা করেছো তা নিন্দনীয় এবং ক্ষমার অযোগ্য। আজ হয়তো তোমরা ক্ষমা চেয়ে পার পেয়ে যাবে ভেবেছো, কিন্তু ভবিষ্যতে যে আবার তোমরা এমন কিছু ঘটাবে না, তা কি কোনো ঠিক আছে? তাই আইন আইনের পথেই চলবে। আমাদের হয়তো কষ্ট হবে, কিন্তু সেটা আমরা সহ্য করে নেব। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।